হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও নতুন পর্ব নিয়ে চলে এসেছি। তোমরা প্লিজ যারা নতুন আছো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। সুখ তাও কথা বলে না, চোখটা পর্যন্ত খুলল না। নিঃশ্বাস চলছে ধিমি গতিতে। বর্ণ পাগলের মতো করে হেসে ফেলল নিঃশব্দে। মাথা চুলকাতে চুলকাতে আচমকা সুখের রক্তাক্ত মাথাটা কোলে তুলে নিল। উপরান্তের মতো ডাকতে লাগে, এই ফুল, এই ওপেন ইউর আইস, টক টু মি। ফুল, কথা বল না আমার সাথে। স্তব্ধ মূর্তি বনে যাওয়া তামিজ শিকদারের দিকে চেয়ে বলো, সাসু, ওকে কথা বলতে বলো, ও শুনছে না আমাকে। তামিজ শিকদার যেন বাকশক্তি হারালেন, শরীর অবাস। প্রায় কিছুক্ষণ পর ছুটে এসে আচমকা মেয়েকে বুকে তুলে জাপটে ধরলেন তামিজ। ঝরঝর চোখের পানি ছেড়ে আর্তনাদি গলায় চিৎকার দিয়ে উঠল, আম্মা, আম্মা রে, আব্বা আসছে দেখ, চোখ খুল না রে আম্মা, তোকে খুঁজে পেতে বড্ড দেরি করে ফেলেছি, তাই অভিমান হয়েছে। আম্মাই দেখ, কানে ধরেছে আব্বু, চোখ খোলো। তোমার আম্মুকে কী জবাব দেবো আমি? কথা দিয়ে এসেছি, তোমার সুস্থ শরীরে তাকে ফেরত দেব। এভাবে বেঈমান বানিয়ে দেবে আমায়? আম্মা, ও আম্মা, আম্মা তোমায় কে ব্যথা দিছে বলো? ওই জানোয়ারের কুত্তার বাচ্চাদের শাস্তি আমি দেব। তোমার আব্বু এখনো বেঁচে আছে। ও মা, চোখটা খোলো না। মায়ের চোখের পানি মুছে দ্রুত এগিয়ে গেল নিকটে। আহত নজরে সুখের মুখশ্রী দেখে ঠোঁট কামড়ে অন্যত্র নজর সরিয়ে নিল। শান্ত দিঘির মতো নীরব সুখকে দেখে তারও যেমন বুকটা ফাটছে। সেখানে সুখের আপনজনদের কেমন অনুভূতি হবে। বহু কষ্টে মাহির উচ্চারণ করল, প্লিজ স্যার, আগে হসপিটাল চলুন, নয়তো দেরি হয়ে যাবে। সুখের বয়স তখন 6। নিশ্চুপ অথচ চঞ্চল হরিণীর মতো ছুটন্ত এক বাচ্চা। সেদিন জেলার বাহিরে পিকনিক বানিয়েছিল তামিজ শিকদার। শিকদার নিবাসের ছোট বড় প্রত্যেক ছিল সঙ্গী। খোলা আকাশে নিচে সবুজ মাঠে তাঁবু টাঙানো হয়েছে। পাশেই তলায় কাঠে আগুন ধরিয়ে ত্রিধারে ইটের উঁচু স্তরে বড় ডেকচিতে বিরিয়ানি পাক করছে দুটো লোক। সেদিন কিভাবে কি করে যেন বেকায়দায় সুখের হাত চলে গিয়েছিল জ্বলন্ত আগুনে। টাটকা আগুন কোমল হাতটা খুব স্নেহ ভরে ঘ্রাণ করেছিল বোধ করি। তাই তো অতি দ্রুত নীলচে রঙা ফোসকায় পড়ে উঠেছিল নরম হাতের পিঠে। সুখের নিদারুণ যন্ত্রণা মিশ্রিত কান্না দেখে রুবাইয়াতের বুক চাপড়ালো সে কি আর্তনাদ। পারলে নিজের শরীর কেটে চামড়া ছিলে মেয়ের হাতে লাগিয়ে দেয়। ডাক্তারকে অবুঝের মতো আবদারটা করেওছিল। এরপর একদিন আপেল কাটতে গিয়ে হাতের আঙুলে পোঁচ লেগে গিয়েছিল সুখের। তখন 10 বছর বয়স। কাটা জায়গা থেকে পিঙ্কি রক্ত বেরিয়েছে গলগলিয়ে। সুখের হাতটা না ব্যথা লাগছিল, তার চেয়ে দ্বিগুণ ব্যথা যেন রুবাইয়াতের মাতৃহৃদয় কাবু করেছিল। সুখ তখন বুঝতে শিখেছে মায়ের অস্থিরতা। উন্মাদনাগুলো হতভম্ব হয়ে সেদিন দেখে গিয়েছিল। সুখের 19 বছর জীবনেতে এমন অহরহ আরও কত শত ঘটনা ঘটেছে, তা বেহিসাবের সব। যার সামান্য যন্ত্রণায় রুবাইয়াত অস্থির হয়ে যেত। পাগলের মতো মেয়েকে বুকের উষ্ণতায় লুকিয়ে রেখে কপালে মমতায় চুমুর পর চুমু এঁকে দিত। নিজের ব্যর্থতা বলে মেয়ের কাছে মাপ চাইত বিকারগ্রস্তের মতো। সেই মেয়ে আজ রক্তাক্ত দেহে নিথর পড়ে আছে, অচেতন, বেহুশ। রুবাইয়াত কিভাবে এই অবিচার সহ্য করবে? মাহিরের প্রথম করুণ বর্ণনা শুনতেই চেতনা হারিয়েছেন তিনি। মেয়েটার ভীষণ কষ্ট হচ্ছিল। আব্বুকে আম্মুকে মনে পড়ছিল খুব, যখন জানোয়ারদের কবলে ছিল। ওরা কি করেছে কোমল মেয়েটার সাথে। রাত 12টা 3 মিনিট। জেলায় অবস্থিত হসপিটালে সুখকে জবাব দিয়েছে। হাল ছেড়ে দিয়েছে ডক্টররা। অবস্থা ক্রিটিক্যাল। এর যথাযোগ্য চিকিৎসা নেই এখানে। ইমার্জেন্সি ঢাকায় নিতে হবে। আজাদ শিকদার চলে যাচ্ছিলেন ঢাকা। সুখ হারানোর সংবাদে তড়িঘড়ি করে পুনরায় ফিরে এলেন রংপুর। হেলিকপ্টারে নিয়ে যাওয়া হবে সুখকে। আজাদ ভাইয়ের বিস্তৃত অবস্থা দেখে রংপুর থেকে যেতে বলেন। বন্যার মাহির তো আছে, সাথে তিনিও থাকবেন। কিন্তু মেয়েকে ছেড়ে আর এক দণ্ডও নড়তে রাজি নন তামিজ শিকদার। রুবাইয়াতকে এখানে রেখে যাওয়া সম্ভব নয়। বাচ্চাদের মতন জেদ ধরে নিজের উপর আঘাত করছেন। মেয়েকে বুকের খাঁচায় জড়িয়ে ধরতে পাগলামি করে যাচ্ছেন। চোখের পানি ছেড়ে দিয়ে তামিজ শিকদারকে ঝাঁকিয়ে বারবার বলে গেছেন, তুমি কথা দিয়েছিলে আমার মেয়েকে সুস্থ অবস্থায় আমার কাছে ফিরিয়ে দেবে। হ্যাঁ, ফিরিয়ে তো দিয়েছ, কিন্তু এত হু হু করে কেঁদে ওঠেন রুবাইয়াত। তুমি কথা রাখতে পারোনি তামিজ, মিথ্যাবাদী। হেলিকপ্টারে সুখকে নিয়ে ঢাকায় পৌঁছাতে 3টে পেরিয়ে যায়। হাতে ক্যানেল।
মুখে অক্সিজেন মাস্ক, ভদ্র মেয়েটির মতো শান্তিতে চোখ বুজে আছে, যেন কোনো তাড়া নেই, ভীতিও নেই। বক্ষস্থল ওঠানামা করছে ধীরে ধীরে, ঠাহর করাও মুশকিল। শরীরে নীল পোশাক, মুখশ্রীতে লালচে কালছিটে জখমের চিহ্ন এতটাই যে এটা সুখ তা চেনার উপায় নিতান্তই কম। সারা পথ বর্ণর কোলেতেই ছিল। পাথর হৃদয়ে গড়া নিষ্ঠুর পুরুষটিও আজ বহুদিন পর টের পেয়েছিল তারও ভয়ে ভেতর বাহির কাঁপে। হৃদযন্ত্রটা তোলপাড় তুলে, যেন এক্ষুনি ঝড়ের তাণ্ডবে সে লণ্ডভণ্ড করে দিয়ে যাবে ওর। এই কাঁপুনি কিসের জের ধরে উঠেছিল? বোবা ফুলকে হারানোর, হয়তোবা। সুখ যদি আজ দেখতে পেত তার শখের পুরুষ, শত শত রাত জেগে কল্পনায় আঁকা কল্পিত পুরুষ তাকে ছুঁয়েছে, দুহাতে জাপটে ধরে আলতো পরশে কোলেতে রেখে অতৃপ্ত নিয়ে কাতর চোখে চেয়ে থেকেছে, যেভাবে সুস্থ অবস্থায় সব সময় সে তাকিয়ে থাকত। কানের কাছে মুখ নিয়ে একবার চোখ মেলতে কখনো আদুরি স্বরে, কখনো বা হুঁশিয়ারি, কখনো কখনো ধমকে বলেছে, এই ফুল, ওপেন ইউর আইস। এসব কিছু সচক্ষে দেখার সৌভাগ্য লাভ করলে সুখের প্রতিক্রিয়া কেমন হতো? সুখাবেশ মাখা বিস্ময় স্তব্ধ হয়ে যেত, নাকি আকাশচুম্বী অভিমান নিয়ে প্রচণ্ড অনীহায় মুখ ফিরিয়ে নিত আফসিয়ান বর্ণর কাছ থেকে। বর্ণের মস্তিষ্কে যেন আজকের জন্য খানিক আকৃতকার্য, কতই না বাজে অভিজ্ঞতা অনুশীলনে ছেড়ে দিয়েছে ফুল। ইতিপূর্বে সে কখনো ভাবতেও পারেনি যে ফুলকে তুচ্ছ তাচ্ছিল্য করে সেদিন ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল, সেই ফুলকে জায়গাতে একদিন তাকে উদ্ভ্রান্তের ন্যায় ছুটতে হবে দিক জ্ঞানশূন্য হয়ে। কোলে নিয়ে হসপিটালের অভ্যন্তরে ছুটল বর্ণ। দুপাশ থেকে আজাদ এবং তামিজ ডক্টরকে ডাকছে। আগেই ইনফর্ম করা হয়েছিল হসপিটালে। 3টে নার্স এসে স্ট্রেচারে করে সুখকে নিয়ে গেল অপারেশন থিয়েটারে। তামিজ শিকদার একা ছাড়তে চাইছিলেন না একমাত্র কলিজা ছেঁড়া ধনকে, কিন্তু তা কি করে হয়? এটা নিয়ম বহির্ভূত। মূল ডক্টর আসছিল না। বর্তমানে উপস্থিত দুজন ডক্টর ততটা দক্ষ নয়। তামিজ আর আজাদ শিকদার ছোটাছুটি করছেন। বর্ণ রিসেপশনের মেয়েটার কাছে উড়ে গেল উপরান্তের মতো, পরনে কালো শার্ট। তামিজ শিকদারের আহ্বান পেয়ে খাত্রে যেটা পেয়েছে সেটা শরীরে জড়িয়েছে, তখন ছুটে বেরিয়েছিল। পরে আর পাল্টানো হয়নি। শুরুর দুটো বোতাম ছিঁড়ে কোথাও পড়ে গেছে, খেয়ালে নেই। লোশনযুক্ত বক্ষদেহে কিছুটা উন্মুক্ত, ঘামাক্ত ঘাড়, অনুভূতি শূন্য গম্ভীর মুখশ্রী। রাত 3:12। হসপিটাল প্রায় শান্ত ছিল খানিক আগেও। শিকদার বাড়ির 3 পুরুষের পদচারণায় ঘমঘমে হয়ে উঠেছে নিমিষেই। ডক্টর কোথায় এখানের? বর্ণর চেঁচিয়ে বলা স্বরে রিসেপশনের খানিক ইতস্তত নিয়ে তাকিয়ে রইল। মুখশ্রীটা চেনা চেনা লাগছিল। বর্ণ পুনরায় গর্জে উঠে কাচের ডেস্কে মুঠোবদ্ধ হাতে থাবা মারল। স্যার, উত্তেজিত হবে না। যেই ডক্টর আসার কথা ছিল উনি এখন আসতে পারছে না। রিসেপশনিস্ট মেয়েটা ইতিবাচক জবাব দিতেই দাঁতে দাঁত চেপে মুখের ভেতর দুটো শব্দ বিড়বিড় করে হাত বাড়িয়ে মেয়েটার চুলে আক্রমণ করতে চেয়েও দমিয়ে নিল বর্ণ। অপ্রত্যাশিত ঘটনায় আতঙ্কে মেয়েটা পিছিয়ে নিল মুখ। কিছু বলার আগে আর একজন মহিলা ডক্টর ছুটে এলেন সেখানে। আই কার্ডে নাম চলচল করছে, ডক্টর আঁচল। তিনি কোনো একটা নাম ধরে উক্ত ব্যক্তিকে অবিলম্বে হসপিটাল আসার জন্য কল দিতে তাড়া দিলেন দ্রুত। বদ্ধরূম, আধারে পরিপূর্ণ চারপাশ। বেডে হাত পা ছড়িয়ে শুয়ে আছে এক সুপুরুষ। ক্রমশ নিঃশব্দ ভারী হয়ে আসছে, অর্থাৎ সময় বাড়ার সাথে সাথে ঘুম ভারী হচ্ছে। মাত্রই চোখ লেগে এসেছিল তার। সাইড বক্সে অবহেলিত পড়ে থাকা ফোনটা বোধহয় চোখের এই বিশ্রামটুকু মেনে নিতে পারল না। সশব্দে বেজে উঠল ক্রিং ক্রিং। লোকটার ঘুম পাতলা, অল্প আওয়াজেই ঘুমের দরভরা হয়ে যায়। কপাল কুঁচকে নিল বিরক্তি মিশ্রিত ক্ষোভে। এদের জন্য একটু শান্তিতে চোখ বোঝারও জো নেই। বা হাতে কয়েক সেকেন্ড হাতটি ফোন এঁটে কানে চেপে ধরল। ঘুম জড়ানো স্বরে চোখ বুঝেই বলো, ইয়েস। ওপাশ হতে চিরে মেয়েলি স্বর ভেসে আসে, ডক্টর মেহরাব। করিডোরে ওটির বাহিরে উসখুস মুখে এদিক ওদিক পায়চারি করছে তামিজ। গলা শুকিয়ে আসছে আতঙ্কে। অল্প পানি গিলে গলা ভিজিয়ে আজাদ শিকদারকে পুনরায় পানির বোতল এগিয়ে দিলেন। ওটি থেকে ক্ষণে ক্ষণে একবার নার্স ছুটে বেরোচ্ছেন, তো একবার ডক্টর। আজাদ শিকদার উঁকি দিয়ে ভেতরে দেখতে চাইলেন। বেশিক্ষণ চেয়ে থাকার সাধ্যই হয় না। চোখ ছাপিয়ে জল ভরে আসতে চায়। তাদের সেই ছোট্ট সুখ পাখি, যার মিষ্টি হাসি দেখে মনে হতো এই তো পৃথিবীটাও হাসছে।
যার উপস্থিতি, নিঃশব্দে মনের ভাব হাতের ইশারায় ফুটিয়ে তোলার দৃশ্য দেখলে ভার মনটা হালকা হয়ে যায় নিমেষেই। যে ছিল শিখদের বাড়ির অন্যতম নক্ষত্র, সেই সুখ পাখিটা হসপিটালের বেডে নিশ্চুপ ভাবনায় শয়িত। পাঞ্জা লড়ছে জীবন মৃত্যুর। এ কেমন নিয়তি! বর্ণ এখানে নেই। ডক্টর আঁচলের সাথে ডক্টর মেহেরাব ছিলেন। সবুজ ইউনিফর্ম পরিধানে, মুখে মাস্ক, দু চোখের দেখা যাচ্ছিল কেবল। বহু পেপারে সাইন করে দিয়েছে তামিল শিকদার। বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। হসপিটালের সাথে চুক্তি হয়েছে। আল্লাহ না করুক, যদি সুখের সাথে খারাপ কিছু হয়ে যায়, যেন হসপিটাল কিংবা ডক্টরকে দায়ী না করা হয়। ওটিতে প্রবেশের পূর্বে আশেপাশে নজর বুলিয়ে নেন ডক্টর মেহেরাব। বর্ণ তখন সামনে থেকে হেঁটে আসছিল। কিয়ৎক্ষণের জন্য চোখাচোখি হয়। বর্ণর সুদীর সুচালো সুদূর কালো মণিতে দৃষ্টি নিক্ষেপ বেশিক্ষণ স্থায়ী হওয়ার আগেই ডক্টর ওটিতে ঢুকে পড়েন। রুবাইয়াতের সাথে আইজা আসতে গিয়ে পরে সিদ্ধান্ত বদলে নিলেন। বাড়িতে শাশুড়ি একা, ওনাকে রেখে দুই বউই যদি বাড়ি ছাড়া হয়, বৃদ্ধ অসন্তুষ্ট হবেন। অগত্যা রুবাইয়াতের সাথে তুফাকে পাঠালেন। সাইমা বুয়া প্রায় রুবাইয়াতের পা ধরে ফেলেছিলেন। এক মুহূর্তের জন্য ভদ্রমহিলা থমকে গিয়ে বুয়াকে দেখছিলেন। পরে তাকেও সাথে যাওয়ার এজাজত দেন। অভ্র এলো। তার আগে পিসের কোনো বাধা নেই। মাহির নিয়ে এলো তাদের। হসপিটাল থেকে আজাদ শিকদারের ফ্ল্যাটে পৌঁছতে 1.5 ঘন্টার মতো সময় প্রয়োজন পড়তে পারে। রুবাইয়াত তুফা এবং অভ্রকে ফ্ল্যাটে যেতে বলে রুবাইয়াত না করে দেয়। ভদ্রমহিলা আঁচলে মুখ গুজে কেঁদেই যাচ্ছে শুরু থেকে। তাকে সামলাতে তুফাকে রেখে অভ্রকে নিয়ে ফ্ল্যাটে চলে গেলেন আজাদ। সাইমা বুয়াও যায়নি। সে রুবাইয়াতের পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছে। ঘড়ির কাঁটা ধরা 5টা 6 মিনিটে ডক্টর বেরিয়ে এলে রুবাইয়াত ছুটে আসে। অশ্রুসিক্ত চোখে অবর্ণনীয় উৎকণ্ঠা। বুয়ার কাঁধে মাথা ঠেসে প্রায় চোখ লেগে এসেছিল তুফার। মেয়েটাও কেঁদেছে প্রচুর। চোখ দুটো ফুলে রয়েছে রক্তিম হয়ে। বুয়ো ডেকে দিল তাকে। তামিল শিকদার ভয়ার্ত গলায় জানতে চাইলেন, আমার আম্মা? কণ্ঠরোধ হয়ে আসে তার। ডক্টর মেহেরাব মাস্ক খুলে ফেললেন এক হাতে টেনে। ঘন কালো চোখের মণি দুটো গম্ভীর। উজ্জ্বল শ্যামা মুখশ্রীতে অভিজাত্য বিরাজ করে। এক পলক ক্রন্দরত রুবাইয়াতকে দেখে চাপা দীর্ঘশ্বাস ফেলে পাশে থাকা ডক্টর আঁচলকে কিছু একটা ইশারা দিয়ে তিনি চলে গেলেন জায়গা ছেড়ে। বর্ণ দূরেই দাঁড়িয়ে, চোখ দুটো রক্তে লাল। ঘাড় মালিশ করছে ক্ষণে ক্ষণে। ডক্টর আঁচল প্রথমেই জানতে চাইলেন, জানতে পারি এসব কীভাবে ঘটল? বলার ফাঁকে গলা ধরে আসছিল তামিল শিকদারের। একে একে সবটা বিশদভাবে ব্যাখ্যা করলেন। সুখকে কোথায়, কোন অবস্থায় পেয়েছিলেন। সব শুনে আঁচল রুবাইয়াতের দিকে চাইলেন ভরার চোখে। আপনি কাঁদছেন? আপনার তো একজন সাহসী মেয়ে আছে বলে গর্ব বোধ করা উচিত, যে কিনা নিজের সম্মত রক্ষা করতে জীবনটাও দিয়ে দিতে প্রস্তুত। সিমসাম গড়নের কোমলীয় শরীরে ছোট ছোট জখমের পাশাপাশি পুরুষালী নখের আঁচড়ের দাগ পাওয়া যায়। হাতে বাহুতে ঘাড়ে, অর্থাৎ সেক্সুয়াল হ্যারাসমেন্ট পেয়েছে খানিক। অতঃপর ধারণা করা যায় নিজেদের কার্য হাসিল করার লক্ষ্যে 3rd ফ্লোরে সুখকে অবরুদ্ধ করেছিল তারা। স্বীয় সম্ভ্রান্ত রক্ষার্থে ভীতু হৃদয়ে সুখ সকল বাধা ছিন্ন করে জানের ভয় উড়িয়ে সেই ছাদ থেকেই নিচে ঝাঁপ দিয়েছে। রুবাইয়াতের ক্রন্দন থেমেছে, থমকে গেল এমন স্তব্ধ মিশ্রিত সুসংবাদে। চোখ ভেজা, তবুও কাঁদে না আর। বুকের ভেতরটা গুমোট হাহাকারে খাক হয়ে আছে। তার ঠোঁটে চিলতে হাসি ফুটল। তার মেয়ে শুয়োরের লুলুপ অগ্রসর পায়ে পিষে নিজেকে পবিত্র রাখতে পেরেছে। এই শিক্ষাটা তো সেই দিয়ে এসেছে। যখন থেকে সুখ বাহিরের জগৎকে বুঝতে শিখেছে, একজন নারীর কাছে অমূল্য সম্পদ হলো তার সম্মত প্রয়োজনে প্রাণটা উৎসর্গ করে দেবে, তাও যেন নিজের পবিত্রতা না খোয়া যায়। এই উপায় বেছে না নিলে হয়তো সুখকে ছিঁড়ে খেত ওই জানোয়ারের গুলা। দপ করে বেঞ্চে বসে পড়ে রুবাইয়াত। ঠিক বসে পড়লেন নাকি ভারসাম্য হারিয়েছেন বোঝা গেল না। চট করে নজর নামতেই এক ফোঁটা অশ্রু বেয়ে পড়ে। তার ঘরের সুখ পাখি দেয়ালের ওপাশে নিরুত্তাপ পড়ে আছে। দম ভরে নিঃশ্বাসটাও টানতে পারছে না। শরীরে এত এত রডভণ্ড কালচে ক্ষত। রুবাইয়াতের শ্বাস আটকে বুকের পাঁজরটা ভেঙে আসছিল দুমড়ে মুচড়ে। মেয়েটা এত নির্বিকার কেন? তার মাথা অনুভূত হচ্ছে না। যন্ত্রণা। সুখের কাছে কাউকে যাওয়ার অনুমতি দেয়নি ডক্টর। মাহিরকে দিয়ে বহু কষ্টে রুবাইয়াতকে আজাদ শিকদারের ফ্ল্যাটে পাঠিয়ে দিলেন তামিজ।
বর্ণ আর তামিজ শিকদার গেলেন ডক্টর মেহরাবের চেম্বারে। মেহরাব তাদের অপেক্ষাতেই ছিল। কম্পিউটারে পরপর দুটো ছবি দেখালো, একটা রক্তক্ষরিত লিভার এবং হেড। ডক্টর মেহরাব জানালো, খুব উঁচু থেকে মাটিতে অপরিকল্পিতভাবে ছিটকে পড়ায় লিভার ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্টারনাল ব্লিডিং হয়েছে প্রচুর পরিমাণে, যার ফলে হেমোরেজিক শক নামের একটি অবস্থার উন্মোচন হয়েছে। হৃৎপিণ্ড যথাযথ রক্ত পাম্প করতে ব্যর্থ, ফলে শরীরে অঙ্গপ্রত্যঙ্গে প্রয়োজনীয় অক্সিজেন পৌঁছতে পারছে না। তাছাড়া হেড ইনজুরিও দেখা গেছে। বর্ণদাতা দাঁত পিষে পাথর অনুরূপ চেয়ারের হাতল শক্ত করে চেপে ধরল। পরনে এখনই গড়িয়ে দেবে সেটা। মনে মনে অনেক কিছু প্রতিজ্ঞা নিচ্ছিল। মেহরাব কথার ফাঁকে একবার চোখ তুলে নিশ্চুপ অথচ বিক্ষিপ্ত বর্ণকে দেখল। তামিক শিকদার ফ্যালফাল করে চেয়ে রইলেন, রক্তশূন্য চাহনি। ডক্টর পুনরায় বলল গম্ভীর গলায়, প্রায়শই এমন কন্ডিশনে খুব দ্রুতই শরীরের অর্গানগুলো ফেল করতে থাকে, ব্রেইনেও ইফেক্ট পড়তে পারে। শূন্যকাতর চোখে একবার বর্ণর দিকে চাইল তামিজ। কণ্ঠ কেঁপে উঠল, আমার মেয়ে কবে সুস্থ হবে, উঠবে ঠিক আগের মতো? তিনি এখন যে অবস্থায় আছে তাকে বলা হয় কোমা। বর্ণর নিষ্প্রভ অথচ কঠিন দৃষ্টি ছিল অদৃশ্য। ডান হাতের তর্জনী আর মধ্যমায় বৃদ্ধা আঙুল ঘষে এক ধ্যানে কি সব ভাবনায় মতো ছিল। কোমা শব্দ শুনে চট করে চোখ তুললে যে কাউকে বিব্রত করতে পারে সেই দৃষ্টি। মেহরাবের প্রতিক্রিয়ায় তেমন বিব্রতবোধ পরিলক্ষিত হলো না অবশ্য। বর্ণ অল্প আওয়াজে জানতে চায়, চোখ মেলবে কখন? হতে পারে কিছুদিন, কিছু সপ্তাহ, মাস, বছর, অথবা বছরের পর বছর। হো নোজ। আজও ভোর বাড়তে বেরিয়েছিলি? মায়রার হতাশ স্বর, চোখে খুব, মুখে স্পষ্ট অন্তঃসৎ। মেহরাবের পা জোড়া থামল। ঘড়িতে সময় দেখে নিল একবার। সকাল 9টা। পাশে ঘাড় গড়াতে চায় মেহরাব, অতঃপর এগিয়ে যায় মৃদু হেসে। মায়রাকে এক হাতে জড়িয়ে সোফায় দিকে কদম বাড়িয়ে বলল, আপু, তোমার ভাই যে প্রফেসর আছে তাতে এমন হতেই থাকে। সাফাই গাওয়ার মতো বলে, একজন ক্রিটিক্যাল পেশেন্ট এসেছে হসপিটাল, তার ডক্টর অন্য হসপিটালে আটকা পড়েছিল। আমি, থাক আর বলতে হবে না। শুনতে শুনতে কান ঝালাপালা প্রায়। নিজের যত্ন না নিয়ে সবসময় পেশেন্ট নিয়ে কোনো ভাবতে হবে। মেহরাব হাসল। সত্যি কি নিজের যত্নে অবহেলা করে সে? বিশেষ করে ঘুমের ব্যাপারে। পেশেন্টের সুস্থতা, দিনে 8 ঘন্টা ঘুমানোর পরামর্শ দিলেও সে নিজেই বোধহয় গত কয়েকদিন ধরে এই নিয়মে বড্ড হেলাফেলা করছে। মায়রার ঠিক এই জায়গাতেই সমস্যা। মেহরাব জানতে চাইল, মীরাব কোথায়? জানি না, চট করে বৃতৃষ্ণা গলায় প্রত্যুত্তর করে মায়রা। মেহরাব তেসরা চোখে চাইতেই নড়েচড়ে উঠে মুখ বাঁকিয়ে বলল, তোর গলার আওয়াজ পেয়েছে না, এক্ষুনি সুরসুর বেরিয়ে আসবে। কথা শেষ হবার পরপরই ড্রয়িং রুমে ডানে অবস্থিত মায়রার শোবার ঘর থেকে গুটি গুটি পায়ে বেরিয়ে এলো ছোট্ট একটি মানুষ। চোখ দুটো চিকচিক করছে, ঠোঁট জুড়ে প্রাণবন্ত খুশির ঝিলিক। একরাশি উচ্ছ্বাস নিয়ে আধ ভাঙা স্বরে সে বলছে বারবার, মাম্মা। মেহরাব উঠে কোলে তুলে নিল ছোট্ট দেহটি। বুকে বন্দিনী করে নরম কোমল গালে ঠোঁট দাবিয়ে আদর করে দেয়, মাই প্রিন্সেস, কিউটি পাই। অবজারভেশনে রাখা হয়েছে শুককে। রুবাইয়াত পুনরায় এলেন হসপিটালে। দূর থেকে একবার শুককে দেখার সুযোগ পেয়েছিলেন খুব অনুরোধ করার ফলে। মুখে অক্সিজেন মাস্ক, হাতে কী সব তারের মতো লাগিয়ে রেখেছে। চারপাশে নাম না জানা কত রকমের যন্ত্রপাতি। এদের ভেতরে হার্টবিটের রেখা ওঠা চলার যন্ত্রটাকেই চেনা চেনা মনে হচ্ছিল কেবল। এসবের মাঝে সুখ কত আরামে ঘুমে আছে। নড়চড় নেই কোনো, এত আঘাতেও কোনো বেদনা নেই, অথচ সামান্য কাটা বিঁধলেও ছোট্ট সুখ ছোট ঠোঁট ভেঙে কেঁদে ফেলত। আম্মু আব্বু ঠোঁটের আদুরে ছোঁয়া পেতে বারে বারে ওই ক্ষতস্থানটা চোখের সামনে তুলে ধরত। আজ সুখ এক সমুদ্র ব্যথা নিয়েও এত নিশ্চুপ কেন? ওই জানোয়ারগুলোর হাত থেকে সঠিক সময়ে রক্ষা করতে পারেনি বলে অভিমানের পাল্লা ভীষণ ভারী হয়েছে কি? রুবাইয়াতের কান্না আসতে চায় বুক ভেঙে, কিন্তু কাঁদল না। ডক্টর আঁচল ঠিকই বলেছে, সে একজন সাহসী মেয়ের জননী, তাকে শক্ত থাকতে হবে। মেয়েকে আরও আরও সাহস জোগাতে হবে, যেন মৃত্যুর সাথে লড়ে পুনরায় তাদের বুকে ফিরে আসতে পারে। কিন্তু লড়াই তো মানুষের সাথে করা যায়, ভাগ্যের সাথে না। ভাগ্য কি এবারের মতো সহায় হবে? কেবিনে নেওয়া হয়েছে। রুবাইয়াত জায়নামাজে বসে নফল নামাজ আদায় করে মোনাজাতে খুব কাঁদল।
রবের কাছে মেয়েকে ভিক্ষা চেয়ে নিল। তাকে এখনও কোমার ব্যাপারে জানায়নি তামিজ। কাল দুপুর থেকে কিছু মুখে তোলা হয়নি। পেট চিরচির করছে, কিন্তু মুখে কিছু গোজার রুচি বোধ নেই। মাহির রেস্তোরাঁ থেকে 3টে প্যাকেট এনে দিয়েছে। খুলেও দেখা হয়নি কি আছে এতে। তিনি খাবেন না। মেয়েটাও তো উপোস, তারও খিদে পেয়েছে নিশ্চয়ই। বলার সামর্থ্য নেই বিধায় মুখ বুজে চুপচাপ পড়ে আছে হসপিটালের পাতানো বেডে। সাথে সাইমা, তুফাও এসেছিল। অব্র বাহিরে। দুজনকে খেয়ে নিতে বললেন রুবাইয়াত। কিছু জানার আছে আমার। তামিজ শিকদারের মুখটা দেখে মায়া লাগবে যে কারো। মনে হচ্ছে কয়েক ঘন্টার ব্যবধানে ভদ্রলোক অনেক শুকিয়ে গেছেন। আসলেই শুকিয়েছেন নাকি মেয়ের শোকে মুখশ্রী ফ্যাকাশে হয়ে আছে বলে এমন দেখাচ্ছে বলা যায় না সঠিক। বনের দিকে চাইলেন অনুভূতি শূন্য চোখে। ছেলেকে আজ ভোরবেলাতেও বিধ্বস্তের মতো লাগছিল, তবে বিগত কয়েক ঘন্টা যাবৎ মুখের ভাবটা অদ্ভুত হিংস্র হিংস্র দেখাচ্ছে। চোয়াল কঠোর, দৃষ্টি ক্ষুধার, টকবাঘা মস্তিষ্ক। এই যেমন খানিক আগে একটা অভ্রর বয়সী ছেলে এলো। বর্ণ তখন করিডোরের শেষ প্রান্তে জানালার নিকটে দাঁড়িয়েছিল। ছেলেটা এলো সাহসী। রকস্টার বর্ণকে এত কাছ থেকে দেখার সুযোগ পেয়ে একটা সেলফি নেওয়ার আবদার করেছিল। বর্ণ এমন স্ফুলিঙ্গ উতলে পড়া চোখে তাকালো, মনে হয় তখনই ভস্ম করে দেবে সব। তামিজ শিকদার তার প্রতিক্রিয়া দেখে কিছু একটা আন্দাজ করেছিলেন। আগ্রাসী হাতে ছেলেটার গলায় নয়তো কলারে হাত চালানোর আগে বর্ণর হাত আটকে ধরে ছেলেটাকে যেভাবে এসেছিল সেভাবে পাঠিয়ে দিয়েছেন তিনি। থানা থেকে ফোন করেছিল অফিসার। কি বলছে তারা? ছোট করে জানতে চায় বর্ণ। ফোঁস-ফোঁস শ্বাস ফেলছে ভদ্রলোক। বোধহয় মেজাজ ক্ষিপ্র হচ্ছে। নিরুপায় হয়ে মেয়েকে খুঁজে বের করতে তাদের মুখাপেক্ষী হয়েছিলেন তিনি। কিন্তু এরা কোথায় বলে না, যার হারায় সে বুঝে। তারা হাল ছেড়ে দিল অল্পতেই। ওনার দুঃখ ভঙ্গুর অবস্থা তাদের ছুঁতে পারেনি। পারে বর্ণ পেয়েছে সুখের ঠিকানা, কিন্তু কিভাবে? এসব কি চাচ্চু ফুলের এই অবস্থার সাথে তোমার কোনো যোগসূত্র আছে? আই মিন টু সো, আগে কোনো আঁচ পেয়েছিলে? তামিজ শিকদার মনে পড়ার মতো করে উপন্যাস মাথা ঝাঁকিয়ে ফোন বের করলেন নিজের। কোম্পানির 3.5 কোটি টাকার লিডে আবদ্ধ হয়েছিলেন কয়েকদিন আগে। এর আগে থেকে একটা আননোন নাম্বার বারে বারে ফোনে হুমকি দিয়ে যাচ্ছিল ডিল ক্যান্সেল করতে, নয়তো যে কারো সময় যা কিছু ঘটিয়ে দিতে পারে। তিনি সেসব আমলে নেননি। গত 6 দিন পর্যন্ত অপর পক্ষ থেকে কোনো আভাস না পেয়ে ভেবে নিয়েছেন হয়তো সে অথবা তারা হাল ছেড়ে দিয়েছে। ভদ্রলোক হঠাৎ চমকে তাকালেন। গা শিরশির করে উঠল যেন। বর্ণু, ও কাল SMS পাঠিয়েছিল আমায়। আমার কলেজ থেকে বের হওয়ার ভিডিও দেখিয়েছে। আমি আমি এখনই দেখছি এটা। কাল কেন দেখলাম না? হতাশায় চুল টেনে ঠোঁট কামড়ে চোখ বন্ধ করে নিলেন ভদ্রলোক। গা ধুলে উঠছে থরথর। এটা কাল চোখে পড়লে হয়তো আজ সুখে এমন পরিস্থিতিতে থমকে যেতে হতো না। সব দোষ তারই। ভিডিওতে সুখ কাঁধে বেগ চেপে কলেজের ফটক থেকে বের হচ্ছিল। ডাকার আগেই একটা ট্যাক্সি তার সামনে এসে থামল। এরপর সে চড়ে বসতেই ছুটে চলে গেল। ভিডিওর সাথে একটা মেসেজ। মানা করেছিলাম, শুনিসনি। তুলে নিয়ে যাই তোর আদরের দুলালি মেয়েকে। এতে আমার একটা সুবিধা হবে জানিস? মুখে কাপড় বাঁধতে হবে মেয়েটার। বেচারি বাঁচাও বাঁচাও বলে সাহায্য চাইতে পারবে না। কি করুণ দৃশ্য। আফসোস, বাট ইন্টারেস্টিং। এবার মজা আসবে। লেখাগুলো গভীর মনোযোগে 6-এর অধিক বার পড়ল বর্ণ। প্রতিবার পড়ার সাথে সাথে ধীরে ধীরে মুখশ্রীর রং পাল্টেছিল কঠোর থেকে নিষ্ঠুরতায়। কপালের দুপাশে শিরা ফেঁপে উঠেছে ক্রমশ, ধপধপ করছে। একসময় কপালে হাত রাখল বর্ণ। স্লাইড করতে করতে ভীতি জাগানিয়া স্বরে হিসিয়ে বলে ধীর গলায়, পিপীলিকার পাখা গজায় মরিবার তরে। যারা ফুলের এই অবস্থার জন্য দায়ী, তারা ইনফ্যাক্ট কেমন শাস্তি ডিজার্ভ করে। ইউ ডু নো হোয়াট? 7 তলা ভবনের বিশাল বড় হসপিটাল। লোকজনের চাপা গঞ্জনে বিরক্তিতে মুখ ভেঙে সূচক শব্দ ছুঁড়ে মারে। চুলকানোর ন্যায় গমগমে আওয়াজে মুখরিত চারপাশ। 4 তলায় প্রকাণ্ড করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে তারা। এদিকটায় লোকের আনাগোনা তেমন একটা নেই। তামিজ শিকদার হাত মুঠোবদ্ধ করে চেষ্টা করেন নিজেকে সামলে নেওয়ার। চোখ মুখ শক্ত করে অধৈর্য হুঙ্কার ছাড়েন। আমি ওই শুয়োরগুলোকে নিজ হাতে খুন করব। কন্ট্রোল ইয়োরসেলফ চাচ্চু। গম্ভীর থরথরে মুখে আচমকা ঠোঁট এলিয়ে হাসে বর্ণ।
তাচ্ছিল্য মিশ্রিত মৃদু হাসি। উভয় হাতের আঙুলে আঙুলে চালিয়ে কর ভেঙে ফিসফিস করার মতো বলল নাক ছিটকে, আইন নিজের হাতে তুলে নেওয়ার কথা ভাবতেও এনো না প্লিজ। এটা অন্যায়, নীতি পরিপন্থী, ধর্মেও সইবে না। ভদ্রলোক চমকানোর মতো চাইলেন, কঠোর গলায় শুধালেন, ছেড়ে দেব? আমার মেয়ে অনিশ্চিত জীবন নিয়ে হসপিটালের বেডে শুয়ে থাকবে আর ওরা মুক্ত বাতাসে শ্বাস টানবে? কেন, তোমাদের বিশ্বস্ত আইন আছে না? তাদের উপর ছেড়ে দাও। ওরা আসল অপরাধী শনাক্ত করতে পারলেও শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেবে না। আর আমার কলিজায় আঘাত করার একমাত্র শাস্তি মৃত্যু ছাড়া অন্য কোনো পুরস্কার আমি দেখছি না এই মুহূর্তে। বন্য অবচেতন মনের সজোরে উপর নিচ মাথা ঝাঁকায়, ঠোঁটে ঠোঁট গুজে ডান ভ্রুতে তর্জনী ঘষে বল, অন্যত্র চেয়ে বিদায় আছে, ক্ষমা মহত্বের লক্ষণ। বাক্যটি তার মুখে শুনতে বেশ বিশ্রী রকমের সুন্দর লাগলো। তামিজ শিখদের বিস্ফোরিত চোখে তাকায়, মস্তিষ্কের সমস্ত রাগ ক্ষোভ যেন এখনই বর্ণের উপর গিয়ে বর্তাবে। সুচল চোখে তাকিয়ে বর্ণ বল, ধরো তুমি ওদের তিনজন এবং এদের পেছনে যে কলকাঠি নেড়েছে তাদের পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দিলে, ফলস্বরূপ তোমার কি শাস্তি হবে? বাই এনি চান্স মজা করছিস আমার সাথে? নো, আই এম সিরিয়াস। ক্ষিপ্র মেজাজে তাকিয়ে থাকলেন তামিজ শিকদার। বর্ণ কপাল কুঁচকে ডান হাত পেছনে ঠেলে মাথা চুলকায়, অতঃপর গা ছেড়ে গম্ভীর গলায় জানান, শীঘ্রই রংপুর ফিরছি আমি। ডক্টর মেহরাব এসে পর্যবেক্ষণ করে গেল সুখকে। পেশেন্টদের পাশে বসে সশব্দে কাঁদতে, উত্তপ্ত করতে নিষেধ করে দিয়েছে। এখনও ঝুঁকি পুরোপুরি কাটেনি। তবু রুবাইয়াত মেয়ের পাশে বসে খুব কেঁদেছেন নিঃশব্দে, আঁচলে মুখ চেপে। সুখকে দেখার জন্য 5 মিনিট সময় পেরিয়েছিলেন। উপরে যতই শক্ত হওয়ার কথা বলুক, মেয়ের এমন নিদারুণ পরিণতি দেখে দমিয়ে রাখতে পারেননি চোখ দুটোকে। পুনরায় ঝরঝর করে কেঁদে ফেললেন। সুখের লম্বা কাঁধ ছড়িয়ে কোমরের উপরিভাগ অবধি নেমে আসা চিল্কে চুল আর নেই, কেটে ফেলা হয়েছে। মাথায় বড় জোর 1 ইঞ্চি মতন অবশিষ্ট আছে। কেটে নেওয়া রক্ত মিশ্রিত চুলগুলো প্রায় অনেকক্ষণ বুকে জড়িয়ে রেখেছিলেন তিনি। এগুলো সুখের বড্ড শখের ছিল। চুলের যত্ন সে কবু অবহেলা করে না। ছোটবেলায় একবার চুলের আগা ছেঁটে দিয়েছিলেন রুবাইয়াত। নিচ থেকে চুল ছাঁটলে নাকি আরো সুন্দর হয়ে বেড়ে ওঠে। তার অনুমতির চেয়ে খানিক বেশি লম্বা কেটে ফেলেছিল বলে সেদিন অভিমানে কত যে চোখের পানি ঝরালো মেয়েটা। ভাতও খায়নি একদিন। সুখ যদি এখন চোখ মেলে দেখে তার চুল নেই, তখন কেমন প্রতিক্রিয়া দেখাবে? নিশ্চয়ই খুব খুব কাঁদবে, কেঁদে বুক ভাসাবে, নাক টেনে অভিমানী চোখে আম্মুকে বলবে, অন্তত তুমি তো জানতে আমি চুলগুলোকে কত ভালোবাসি, তা ওদের কেটে ফেলতে দিলে আম্মু। মাথার 1/3 ধবধবে সাদা ব্যান্ডেজ, ব্যান্ডেজের এক অংশের রক্ত ভেসে ওঠে, রক্তিম হয়ে যাচ্ছে। স্যালাইন চলছে, মুখে অক্সিজেন মাস্ক, হাতে ক্যানেল। 4th ফ্লোরে একটা নির্জন কক্ষে হসপিটালের বেডে নিশ্চুপ ঘুমিয়ে আছে সুখ। শ্বাস প্রশ্বাস চলছে। কপালে বাবুরুর উপরাংশে একটা কালচে সরু রেখা, ঠোঁটের কোণে মেডিটেপ, থুতনির তলদেশে ডান কানের গোড়ায় আঁচড়ের দাগের মতো ক্ষতচিহ্ন। বর্ণ নির্লজ তাকিয়ে রইল। পরনে হসপিটালের সবুজ পোশাক, নিথর মন। সেখানে ভাবনার এক মুহূর্তের জন্য কোথাও যেন ফেরার। কক্ষ ফাঁকা প্রায়, কেবলমাত্র দুজনকেই চোখে পড়েছে, বেডে ঘুমন্ত সুখ আর তার দিকে একদৃষ্টি চেয়ে থাকা বর্ণ। সুখের মাথার পাশে বাঁ হাত ঠেসে দিয়ে খানিকটা ঝুঁকে গেল, অপর হাতটা তুলে ধীরে সুখের চোখের কাছাকাছি টেনে নিয়ে গেল। চোখের কার্নিশ বেয়ে এক বিন্দু অশ্রু গড়িয়ে পড়ছে। সন্তর্পণে বর্ণ সেটা তর্জনী তুলে নিয়ে পুনরায় হাত গুটিয়ে নিল আস্তে করে। গত 2 দিন ধরে কত নিশ্চিন্তে ঘুমিয়ে আছিস, ক্লান্ত হচ্ছিস না? এবার চোখটা তো খুলে থাক। তোকে ঘুমন্ত অবস্থায় একদম বাজে দেখায়। উঠে পড় আর আমার আদেশের বিরোধ কর দেখি। কয়েকদিন ধরে দেখলাম কাজটা ভালোই পারিস। সুখের কানে পৌঁছালো কি তার কথাগুলো? বর্ণ কি বুঝতে পারল তার অজান্তে সুখ আবারও তার বিরোধ করলো? এই যে বর্ণ তাকে জাগতে বলল, অথচ সুখ নীরবে চোখ বুজে আছে প্রত্যুত্তর না করে। এটা কি বর্ণর কথার বিরোধ, না বর্ণর অন্যমনস্ক হয়ে সুখের চোখের দিকে অপলক চেয়ে রয়? দৃষ্টি প্রখর হয় হঠাৎ। ছোটবেলায় খেলার ছলে একদিন কোথাও একটা কপালে চোট লেগেছিল। বয়স আর কত হবে, আনুমানিক 3। প্রকৃতিতে তখন শীত শীত আবহাওয়া। ঠান্ডা জিনিস খাওয়া পুরোপুরি নিষেধ। আইজা আইসক্রিম ফ্রিজে রেখে তালা মেরে দিয়েছে। বর্ণ কৌশলে চাবিটা হাতিয়ে
ফ্রিজের কাছে চলে গেল।